ছোট্ট একটি শহরের খুবই দরিদ্র পরিবারের ছেলে ভিনি। ছোটবেলা থেকেই যার স্বপ্ন ছিল অনেক বড় একজন ফুটবলার হওয়ার, কিন্তু পরিবারের অভাব অনটনের কারণে সে কখনো কোনো ভালো ক্লাবে জয়েন হতে পারেনি। এমনকি তার মনের মতো করে সে কখনো ফুটবলের ট্রেনিং নিতে পারেনি। কিন্তু তারপরও তার ফুটবল খেলার দক্ষতা এতটাই বেশি ছিল যে তার কাছে বিশ্বের বড় বড় ফুটবল খেলোয়াড়দেরকে হারিয়ে দেওয়াটা কোনো ব্যাপারই ছিল না। তবে জীবনের একটি পর্যায়ে এসে ভিনি একদম একা হয়ে যায়। এমনকি এক পর্যায়ে তার মাথা গোজার মতো ঠাঁইটুকুও থাকে না। তাই সে ছোট্ট একটি পুরনো গাড়িকেই তার ঘর বানিয়ে ফেলে, আর সে সারাদিন ডেলিভারির কাজ করে কোনো মতে তার জীবন পরিচালনা করে। যদিও সে অনেকদিন আগেই নিজেকে ফুটবল থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছিল, কিন্তু সে সময় পেলেই প্রায় সময় ফুটবল খেলা দেখতে যায়। অসহায়ের মতো তার কাজের জায়গায় থাকা মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকে ফুটবল খেলা দেখার জন্য। তবে শেষ পর্যন্ত ভিনির জীবনে কি ঘটেছিল? ভিনি কি তার জীবনের সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে দেশসেরা ফুটবলার হতে পেরেছিল, নাকি দারিদ্রতাই শেষ করে দিয়েছিল তার সমস্ত স্বপ্ন? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনযুদ্ধে হার না মানা একজন ফুটবলারের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ইংল্যান্ডের একটি শহরে, যেখানে আমরা একটি ফুটবল মাঠ দেখতে পাই। আর সেই ফুটবল মাঠে ইংল্যান্ডের একটি ফুটবল টিমের ম্যাচ চলছিল। এদিকে আমরা ভিনি নামক একজন ছেলেকে দেখতে পাই, যে কিনা মাঠের এক সাইডে দাঁড়িয়ে ম্যাচটি দেখছিল, আর সে সেই ফুটবল টিমকে চিয়ার আপ করছিল। তবে কিছুক্ষণ পরেই মাঠ থেকে ফুটবল তার পায়ের কাছে চলে আসে, আর দেখা যায় ভিনি সেখানে কোনো কিছু চিন্তা না করেই খেলতে নেমে পড়ে। আর কিছুক্ষণ পরেই যখন তার একটি গোল হয়ে যায়, সে এতে খুশিতে একদম আত্মহারা হয়ে পড়ে এবং মাঠের মধ্যে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। এতে করে সেখানে থাকা সবাই একদম অবাক হয়ে যায়। কিন্তু এটা যখন সেখানে থাকা আরেকটি বড় টিম দেখতে পায়, তখন তারা ভিনিকে নিয়ে মজা করতে শুরু করে এবং বলতে শুরু করে, এই ছেলে কি ফুটবল সম্পর্কে বোঝে কিছু, অথচ সে কিনা মাঠে নেমে পড়েছে। তবে এখানে টিমের কোচ মেল এসে বিষয়টিকে হ্যান্ডেল করার চেষ্টা করছিল, কিন্তু ভিনি এখানে এভাবে নিজের অপমান একদমই সহ্য করতে পারছিল না। তাই সে এখানে সবাইকে বলে যে সে এতটাও খারাপ প্লেয়ার নয়। সে তো এই কয়েকদিন যাবৎ তাদের সবার খেলা দেখেছে, আর সে এটাও বুঝতে পেরেছে যে সে নিশ্চয়ই তাদের চাইতে ভালো খেলে। এতে করে কোচ মেল এখানে ভিনিকে বলে, কেন শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছ? ভিনি তখন মেলকে বলে, আপনি চাইলে আমি আপনাকে প্রমাণ দেখাতে পারি যে আমি অনেক ভালো একজন ফুটবল প্লেয়ার। মেল তখন তাকে বলে, ঠিক আছে। এরপর সে তাকে তাদের টিমের কেভিন নামক একজন প্লেয়ারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে কেভিন হলো তাদের টিমের সবচাইতে ভালো গোলকিপার। সে গোলকিপারের দায়িত্বে থাকলে অনেক ভালো ভালো প্লেয়াররাও গোল করতে পারে না। তাই ভিনি যদি নিজেকে প্রমাণ করতে চায়, তাহলে তার সঙ্গে একবার খেলে দেখাতে হবে। ভিনি তখন মেলের কথায় রাজি হয়ে যায়। আর খেলা শুরু হওয়ার পর দেখা যায় যে ভিনি খুব সহজেই সেখানে গোলকিপারকে হারিয়ে গোল করে ফেলে। তবে টিমের কেউই এই গোল মানতে চাইছিল না। তারা বলছিল যে এই গোল কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে। তবে ভিনি এবার পরপর বেশ কয়েকবার গোল করে দেখায়। এতে করে সবাই বুঝতে পারে যে আসলে ভিনি অনেক ভালো একজন প্লেয়ার। এদিকে কোচ এখানে ভিনির খেলা অনেক ভালোভাবেই দেখছিল, আর সে ভিনির খেলা দেখার পর একটি বিষয় রিয়েলাইজ করতে পারে যে ভিনির মধ্যে আসলে ফুটবলের অনেক বড় একটি ট্যালেন্ট রয়েছে, যেটা কাজে লাগানো গেলে ভিনি অনেক বড় কিছু করতে পারবে। আর ভিনির মতো একজন প্লেয়ারের তাদের টিমে অনেক বেশি প্রয়োজন। তাই সে সঙ্গে সঙ্গে ভিনিকে তাদের টিমে ইনভাইট করে। আর সে তাকে জানায় যে এবছর রোমে তাদের অনেক বড় একটি ওয়ার্ল্ড কাপ রয়েছে, যেখানে হোমলেস টিমেরা খেলতে যাবে। আর এটা ভিনির জন্য ন্যাশনাল টিমে যাওয়ার অনেক দুর্দান্ত একটি সুযোগ হতে পারে। কিন্তু ভিনি এখানে সঙ্গে সঙ্গেই মানা করে দেয়। সে বলে যে তার ফুটবলের প্রতি কোনো প্রকার ইন্টারেস্ট নেই, সে এমনিই তার জীবন নিয়ে অনেক ব্যস্ত। ভিনির কথা শুনে মেল তখন তাকে আর কিছুই বলে না। এরপর সে তাকে তাদের সঙ্গে আজকে লাঞ্চ করার জন্য ইনভাইট করে। ভিনিও তখন তার কথায় রাজি হয়ে যায়, কারণ তার অনেক বেশি খিদে পেয়েছিল। এবার লাঞ্চ টাইমে দেখা যায় টিমের একটি ছেলে ভিনিকে বলে, আমাদের সঙ্গে একবার খেলতেই চলো না, তারপর আমি তোমাকে দেখিয়ে দিতে চাই যে তোমার চাইতে ভালো আমি খেলতে পারি। তবে ভিনি তখন বলে, আমি কোনো হোমলেস বা আশ্রয়হীন নই যে আমি এই খেলায় খেলতে যাব। ভিনি আসলে তাদের সঙ্গে ইচ্ছে করে এভাবে কথা বলছিল, যাতে করে তারা তাকে টিমে নিতে না চায়। একথা শুনে মেল তখন ভিনিকে বলে, এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটিকে মূলত হোমলেস টুর্নামেন্ট এ কারণেই বলা হচ্ছে, কারণ এখানকার বেশিরভাগ প্লেয়াররাই হোমলেস। তবে এমন নয় যে এখানে শুধুমাত্র হোমলেস প্লেয়াররাই রয়েছে, এখানে তোমার মতো বেশ কিছু দক্ষ প্লেয়াররাও আছে যারা নিজেদেরকে প্রমাণ করতে চায়। তবে আসলে তো ভিনির মনে মনে ফুটবলের প্রতি আলাদা এক টান ছিল। সে ফুটবল দেখলে নিজেকে কন্ট্রোলই করতে পারত না। আর একসময় সে অনেক বড় একটি টিমের প্লেয়ারও ছিল, যেটার নাম ছিল ওয়েস্ট হাম ইউনাইটেডস ইউথ টিম। ভিনি অনেক স্বপ্ন নিয়ে সেই টিমে জয়েন করেছিল। তবে সেই টিমের প্লেয়াররা দক্ষ দক্ষ কোচের মাধ্যমে ট্রেনিং নিত। কিন্তু ভিনি ছিল অনেক দরিদ্র পরিবারের একটি ছেলে।
তাই সে নিজের মতো করে যতটুকু পারত সেভাবেই ফুটবল খেলত, আর এভাবেই সে সেই টিম পর্যন্ত পৌঁছতে পেরেছিল। কিন্তু এই টিমের প্রত্যেকেই যেহেতু ভিনির চাইতেও অনেক বেশি ট্রেনিং প্রাপ্ত ছিল, তাই প্রথম রাউন্ডেই টিম থেকে ভিনি বাদ পড়ে যায়। আর এই ঘটনাতে ভিনি প্রচণ্ড কষ্ট পেয়েছিল। সে ফুটবলের প্রতি সমস্ত কনফিডেন্স হারিয়ে ফেলেছিল। এরপর থেকেই সে নিজের জীবনযাপনের জন্য একটি ডেলিভারি কোম্পানিতে কাজ নিয়েছে, আর সে এখন নিজেকে ফুটবল থেকে পুরোপুরি দূরে রেখেছে। কিন্তু তারপরও সময় পেলে সে ফুটবল খেলা দেখতে যায়। এবার এখানে ভিনি মেলকে বলে যে তাকে তাদের টিমে নিয়ে কোনো লাভ নেই, সে সেখানে গিয়ে জিততে পারবে না। এই বলে ভিনি চলেই যাচ্ছিল, কিন্তু মেল তখন তার পিছু পিছু আসে। আর সে ভিনিকে বলে তার জেতার জন্য তাকে যেভাবে ট্রেন আপ করার প্রয়োজন সেটা সে করবে। তাই ভিনি যেন একটিবার তার কথা ভেবে দেখে। সে এখানে ভিনিকে তার একটি কার্ডও দিয়ে দেয়। ভিনি তখন সেই কার্ডটি নিয়ে তার কাজে চলে আসে। এবার দেখা যায় ভিনিকে এখানে তার বস প্রচণ্ড গালাগালি করছিল, কারণ সে টার্গেট অনুযায়ী অর্ডার পাচ্ছিল না। তবে এমন নয় যে ভিনি চেষ্টা করছে না, সে অনেক চেষ্টা করছে ভালোভাবে তার চাকরিটি করার জন্য। কিন্তু এখানে দুদিন যাবৎ ঠিকমতো অর্ডার না পাওয়ার কারণে ভিনির বস তাকে চাকরি থেকে বের করে দেয়। যদিও ভিনি বলেছিল যে সে আশ্রয়হীন নয়, কিন্তু এখানে দেখা যায় রাতের বেলা ভিনি একটি গাড়ির মধ্যে এসে শুয়ে পড়ে, কারণ মূলত এটাই ছিল ভিনির থাকার জায়গা। অর্থাৎ সে সত্যি সত্যি একজন আশ্রয়হীন মানুষ ছিল, কিন্তু সে মূলত এটা কাউকে বুঝতে দিতে চায় না। এখন চাকরি হারিয়ে ভিনি একদম দিশেহারা হয়ে পড়ে। এবার পরের দিন সকালবেলা ভিনি একটি কফি হাউসে যায়, আর সেখানে টিভিতে একটি ফুটবল ম্যাচ চলছিল। ভিনি এখানে খুব মনোযোগ দিয়ে এই ম্যাচটি দেখছিল, আর এতে করে এখানে ভিনির তার অতীত জীবনের কথা মনে পড়ে যায়, যে সে ফুটবলের প্রতি কতটা আসক্ত ছিল। আর ভিনি এখানে সবকিছু চিন্তা করে রিয়েলাইজ করতে পারে যে সে আসলে যতই ফুটবল থেকে দূরে থাকার চেষ্টা করুক না কেন, তার মন আসলে সবসময় ফুটবলের দিকেই পড়ে থাকে, কারণ প্রায় 12টি বছর ধরে সে ফুটবল নিয়েই ছিল। তাই ভিনি এখানে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় যে সে ইংল্যান্ডের টিমে জয়েন করবে, আর সে শেষবারের মতো নিজেকে একবার পরীক্ষা করে দেখবে যে ফুটবল আসলে তার জন্য কিনা। এজন্য সে সঙ্গে সঙ্গে সেই টিমের স্টুডিওতে চলে যায়, আর সে সেখানে তার ছবি এবং ফর্ম জমা দিয়ে টিমে জয়েন করে ফেলে। এরপর দেখা যায় ভিনির টিমে জয়েন করার কিছুদিন পরেই ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যায়। কোচ মেল তখন তার পুরো টিমকে নিয়ে রোমের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ এই টুর্নামেন্টটি রোমেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো তারা বিমানে ওঠার জন্য যখন এয়ারপোর্টে ছিল, ঠিক তখনই সেখানে নাথান নামক একজন প্লেয়ারের মা চলে আসে, আর সে তার ছেলেকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। তাই নাথানের মা এখানে ভেনিকে বলে তার ছেলের দেখাশোনা করার জন্য, কারণ ভেনিকে তার কাছে বেশ ভালো একজন মানুষ মনে হয়েছিল। তবে ভেনি এখানে তাকে বলে যদি আপনার ছেলে নিজের দেখাশোনা নিজেই না করতে পারে, তাহলে তার খেলতে যাওয়ার দরকার কি। এভাবে রুটভাবে কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর প্রায় কয়েক ঘন্টা জার্নি শেষ করে তারা রুমে এসে পৌঁছয়। দেখা যায় পুরো রুমে যেন উৎসব শুরু হয়ে গিয়েছে। এখানে বিভিন্ন দেশ থেকে টোটাল 170 জন প্লেয়ার খেলতে এসেছে, আর প্রত্যেকটি টিম এখানে খুব সুন্দরভাবে নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করছিল, যেগুলোর মধ্যে ছিল আর্জেন্টিনা, ব্রাজিল, কেনিয়া, পাকিস্তান এবং ইউক্রেনের মতো আরও অনেকগুলো দেশ। তো এখানে বিশাল বড় এক আয়োজনের মাধ্যমে সবাইকে ওয়েলকাম জানানো হয়, আর তাদের সবাইকে উদ্দেশ্য করে বলা হয় যে ওয়ার্ল্ড কাপ শুধুমাত্র তাদের জন্য কোনো টুর্নামেন্ট নয়, বরং এটা হলো তাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার অনেক বড় একটি সুযোগ। কারণ এই টুর্নামেন্টেই প্রত্যেকটি প্লেয়ার নিজেদের দক্ষতা দিয়ে নিজেদেরকে প্রমাণ করতে পারবে, এবং এখান থেকেই তারা অনেক বড় পর্যায়ে পৌঁছতে পারবে। এবার ফুটবল টিমের ওয়েলকাম সেরেমনি শেষ হলে প্রত্যেকটি টিমকে হোটেল রুমে নিয়ে যাওয়া হয়। তবে ঠিক এমন সময় দেখা যায় যে ভেনির রুমমেট আসলে ছিল নাথান, যার মায়ের সঙ্গে ভেনি এয়ারপোর্টে রুট ব্যবহার করেছিল। তাই নাথানের কাছে ভেনিকে খুব একটা ভালো লাগছিল না, আর ভেনিও এখানে তার সঙ্গে থাকতে কমফোর্ট ফিল করছিল না। কিন্তু কিছুক্ষণ পরেই ভেনি দেখতে পায় যে নাথান আসলে ড্রাগ এডিক্টেড ছিল। এতে করে তার নাথানের মায়ের কথা মনে পড়ে যায়, কারণ তার মা তাকে বলেছিল তার দেখাশোনা করার জন্য। এজন্য ভিনি সঙ্গে সঙ্গে কোচ মেলের কাছে চলে যায়, আর সে তাকে নাথানের ব্যাপারে জানিয়ে দেয় এবং তাকে ব্যবস্থা নিতে বলে। কিন্তু কোচ মেল তখন তাকে বলে, শোনো ভিনি, তুমিও ঠিক যেমন এখানে খেলতে এসেছ, নাথানও খেলতে এসেছে, তবে খেলার বাইরেও প্রত্যেকেরই পার্সোনাল লাইফ রয়েছে। কিন্তু কোচের এমন কথা ভিনির কাছে একদমই ভালো লাগে না, তাই সে রাগ করে হোটেল থেকেই বেরিয়ে যায়। সে তখন তার মন ভালো করার জন্য আশেপাশে রুমের বিভিন্ন জায়গায় এবং এখানকার মানুষজনদেরকে দেখতে থাকে, আর এভাবে একা একা পুরো শহর ঘুরতে ঘুরতে সন্ধে নেমে আসে। ভিনি আর রাগ করে হোটেলে ফিরেই যায় না। এরপর রাত পেরিয়ে সকাল হয়ে যায়। কিছুক্ষণ পরেই তাদের প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে, তাই প্রত্যেকটি টিমের সবাই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর আজকে সাউথ আফ্রিকান টিমের বিরুদ্ধে ভিনিদেরকে খেলতে হবে, যারা কিনা ছিল অনেক শক্তিশালী একটি টিম। তাই সবাই বেশ চিন্তিত ছিল, কিন্তু এখন পর্যন্ত ভিনি সেখানে উপস্থিত ছিল না। তাই টিমের সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়।
কিন্তু যখনই ম্যাচ শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট সময় বাকি ছিল, তখন দেখা যায় একদম পারফেক্ট টাইমে এসে ভিনি হাজির হয়ে যায়। এতে যেন সবার মাঝে প্রাণ ফিরে আসে। সবাই তখন একসঙ্গে ম্যাচের জন্য রেডি হয়ে যায়। এরপর সমস্ত প্লেয়াররা খেলার জন্য মাঠে নেমে যায়। কিন্তু এমন সময় খেলার হোস্ট সেখানে অনেক দুঃখের সঙ্গে জানায় যে সাউথ আফ্রিকান টিম আসলে এবারের ওয়ার্ল্ড কাপ খেলবে না। তারা মূলত এবার পার্টিসিপেট করেনি। তাই ইংল্যান্ডের টিমের সঙ্গে তাদের যে খেলার চুক্তি হয়েছিল সেটা বাতিল করা হয়েছে। তবে এটা ছিল ভিনিদের টিমের জন্য অনেক ভালো একটি খবর, কারণ সাউথ আফ্রিকান টিম এখানে উপস্থিত না হওয়ার কারণে তারা এখানে না খেলেই 3 পয়েন্ট পেয়ে যায়। এমনকি যদি তারা তাদের পরের ম্যাচ পর্তুগালের সঙ্গে জিতে যায়, তাহলে তারা এখানকার লিড টিম হিসেবে পরিণত হয়ে নেক্সট রাউন্ডে যেতে পারবে। আর থার্ড ম্যাচে যখন তাদের জাপানের সঙ্গে খেলা হবে, যদি তারা জাপানকেও হারিয়ে দিতে পারে, তাহলে নকআউট রাউন্ডে তাদেরকে অনেক বড় একটি অ্যাডভান্টেজ দেয়া হবে। সেটা হলো তারা তখন চাইলে যে কোনো টিমের সঙ্গে খেলতে পারবে, অর্থাৎ নিজেদের প্রতিপক্ষ টিম বাছাই করার সুযোগ তাদের হাতে থাকবে। একথা শুনে টিমের সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। এবার পরবর্তী ম্যাচে দেখা যায় এখন ভিনিদের টিম অর্থাৎ ইংল্যান্ডের টিমকে খেলতে হবে পর্তুগালের বিপক্ষে। তো এখানে ইংল্যান্ডের টিমের সাবস্টিটিউট হিসেবে ছিল ভিনি এবং স্ট্যান্ট, অর্থাৎ ম্যাচে প্রয়োজন হলে তারপর তারা দুজন খেলবে। তো এখানে দেখা যায় পর্তুগালের সঙ্গে ইংল্যান্ডের ম্যাচ শুরু হয়ে যায়। আর ম্যাচের শুরুতেই এখানে বোঝা যাচ্ছিল যে পর্তুগালের প্লেয়াররা অনেক বেশি অ্যাগ্রেসিভ। তারা ফুটবল খেলতে খেলতেই প্লেয়ারদেরকে বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু এই কাজটি অনেক কৌশলী করার কারণে সবার চোখে এটা পড়ছিল না। এদিকে এভাবেই পর্তুগাল চিটিং করে সেখানে 2টো গোল করে ফেলে। ফলে ইংল্যান্ড টিম অনেক পিছিয়ে যাচ্ছিল। এতে করে কোচ মেল অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। আর সে ম্যাচের মধ্যে আবারও যখন পর্তুগালের একটি ভুল খুঁজে পায়, ঠিক তখনই সে এবার সহ্য করতে না পেরে মাঠে নেমে পড়ে। আর সে রেফারিকে এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে করে রেফারি তাদের টিমকে রেড কার্ড দেখিয়ে দেয়, যার ফলে তাদের এখানে কিছুই করার ছিল না। তবে মেল এবার তাদের প্লেয়ার পাল্টে ভেনিকে মাঠে নামিয়ে দেয়, কারণ তার বিশ্বাস ছিল যে পর্তুগালের বিরুদ্ধে ভেনি হয়তো ভালোভাবে খেলতে পারবে। তাই সে ভেনিকে অনেক চিয়ার আপ করতে থাকে। আর ভেনি যখন পর্তুগালের বিরুদ্ধে মাঠে নামে, তখন সে এখানকার প্রত্যেকটি প্লেয়ারের দিকে ফোকাস করছিল আর বোঝার চেষ্টা করছিল তারা মূলত কিভাবে খেলছে। তো ম্যাচের শুরুতে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর ভেনি সবকিছু বুঝে যায়। এরপর সে নিজের মতো করে খেলতে শুরু করে। আর এখানে দেখা যায় পর্তুগালের কোনো প্লেয়ারই তাকে হারিয়ে দিতে পারছিল না। ভিনি এখানে তার কৌশল ব্যবহার করে ফুটবল খুব সুন্দরভাবে পাস করতে পারছিল। আর এভাবে করে খুবই অল্প সময়ের মধ্যে ভিনি এখানে অনেকগুলো গোলও করে ফেলে, যার ফলে তাদের টিম অনেকটাই এগিয়ে যায়। এতে করে মেল এখানে খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। তবে তারপরও ভিনির কাছে ম্যাচটি জেতা অনেক কঠিন মনে হচ্ছিল, কারণ পর্তুগালের প্লেয়ারদের মধ্যে সে একটি বিষয় লক্ষ্য করেছে, সেটা হলো তাদের নিজেদের টিমের কাছে বল পাস করে ধরে রাখার ক্ষমতা রয়েছে। তাই যতক্ষণ পর্যন্ত সে বল না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে গোল করতে পারবে না। এবার খেলার প্রথম হাফ শেষ হলে 5 মিনিটের জন্য বিরতি দেয়া হয়। তবে কোচ মেল যেহেতু রেড কার্ড পেয়েছিল, তাই তার মাঠে এসে তার টিমের সঙ্গে প্ল্যান করার মতো কোনো অনুমতি ছিল না। তবে ভিনি নিজেই যেহেতু অনেক দক্ষ একজন ফুটবল প্লেয়ার ছিল, তাই তার মাথায় ছিল ভিন্ন এক আইডিয়া। সেই 5 মিনিটের মধ্যে তার পুরো টিমকে একদম বাকি খেলার জন্য প্রস্তুত করে ফেলে। তাদের টিমে স্ট্যান নামক একজন প্লেয়ার ছিল, আর এই স্ট্যান ছিল তাদের টিমের সবচাইতে লম্বা প্লেয়ার। তাই ভিনি এখানে তাকে এবার সেকেন্ড হাফে তার সঙ্গে খেলতে বলে এবং সে তাকে শিখিয়ে দেয় যে সে যেহেতু সবার চাইতে লম্বা, তাই বল দেখতে তার বেশ সুবিধা হবে। এজন্য সে যেন শুধুমাত্র বলের দিকে ফোকাস করে বল তার কাছে পাস করে দেয়, তাকে কোনো গোল করতে হবে না। গোল করার দায়িত্ব সে নিচ্ছে। তো এবার সেকেন্ড হাফে ম্যাচ শুরু হওয়ার পর দেখা যায় স্ট্যান্ড এখানে বল নিজের কাছে রাখছিল ঠিকই, কিন্তু সে ভিনির কাছে বল পাস করছিল না, কারণ সে নিজেই মূলত গোল করতে ব্যস্ত হয়ে পড়েছিল, যাতে করে সে টিমের সবচাইতে ভালো প্লেয়ার হয়ে উঠতে পারে। কিন্তু এতে করে দেখা যায় এই সুযোগে পর্তুগাল অনেক এগিয়ে যায়। তাদের চাইতে আরও 2 পয়েন্ট তারা বেশি করে ফেলে। এতে করে স্ট্যান তার ভুল বুঝতে পেরে এরপর সে ভিনিকে তার বল পাস করতে থাকে। আর এখানেই যেন পুরো খেলার মোড় ঘুরে যায়। ভিনি এখানে এতটা দুর্দান্তভাবে খেলছিল যে তাদের হাতে অনেক বেশি কম সময় থাকা সত্ত্বেও সে একের পর এক গোল করছিল। এতে করে দেখা যায় তারা প্রায় 6 পয়েন্ট করে ফেলে, আর বিশাল এক ব্যবধানে তারা পর্তুগালকে হারিয়ে দেয়। এতে তারা প্রচণ্ড খুশি হয়ে সেখানে সেলিব্রেট করতে শুরু করে। এবার পরবর্তী ম্যাচ ছিল জাপান এবং পর্তুগালের মধ্যে। তাই ভিনিদের পুরো টিম দর্শক সারিতে ম্যাচ দেখার জন্য বসে যায়। এবার কিছুক্ষণের মধ্যেই পর্তুগাল এবং জাপানের ম্যাচটি শুরু হয়ে যায়। আর জাপান এবার প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে। এমনকি জাপানি টিমে বেশিরভাগ প্লেয়াররা ছিল অনেক বেশি বয়স্ক, কারণ বেশিরভাগ হোমলেসদেরকে নিয়ে জাপানিজ টিমটি তৈরি করা হয়েছিল। তবে অন্যদিকে পর্তুগালের টিমটি ছিল অনেক বেশি স্ট্রং, তাদের প্লেয়াররাও খেলায় অনেক বেশি দক্ষ ছিল। এজন্য জাপানি টিমের সঙ্গে যখন তাদের খেলা শুরু হয়ে যায়,
তখন তারা খুব সহজেই জাপানকে হারিয়ে গোল করে যাচ্ছিল, আর জাপান অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত একটি গোলও করতে পারছিল না, যার ফলে দেখা যায় জাপান পর্তুগালের কাছে খুবই বাজেভাবে হেরে যায়। এতে জাপানের যেই কোচ ছিল সে এখানে অনেক মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এটা দেখতে পাই ভিনিদের কোচ মেল তখন জাপানি কোচের কাছে এসে বলে যে ওয়ার্ল্ড কাপে প্রথম হিসেবে তারা বেশ ভালো করেছে, আর একসময় সেও যখন তার টিম নিয়ে প্রথম ওয়ার্ল্ড কাপে এসেছিল তখন তারাও অনেক বাজেভাবে হেরে গিয়েছিল, কিন্তু তারপরও সে কখনো হাল ছেড়ে দেয়নি। সে প্রতিবার বারবার তার টিম নিয়ে এখানে ফিরে আসে, কারণ সে জানে যে একদিন তার এই ওয়ার্ল্ড কাপ জিতেই ছাড়বে। মেলের এসব কথাবার্তায় জাপানি কোচ কিছুটা সান্ত্বনা পায়। এবার দেখা যায় ভিনি এখানে বসে অন্য একটি টিমের কথোপকথন শুনছিল, যেখানে সেই টিমের দুজন মিলে প্রত্যেকটি টিমের ব্যাপারে ডিসকাস করছিল। তারা মূলত তাদের স্ট্র্যাটেজি ফলো করে টিমগুলোকে লক্ষ্য করছিল যে কোন টিম তাদের জন্য কতটা টাফ হতে পারে। তাদের মতে সবচাইতে শক্তিশালী টিম হচ্ছে ইউএসএ, যাদের সঙ্গে মেক্সিকো খেললে তাদেরকে হারিয়ে দেওয়ার কিছুটা চান্স থাকবে। তারপরের টিম হচ্ছে ইটালি, এবং সবচাইতে দুর্বল টিম হচ্ছে জাপান, যাদেরকে যে কোনো টিম হারিয়ে দিতে পারবে। ভিনি এখানে তাদের এই সমস্ত কথা খুবই মনোযোগ দিয়ে শুনছিল। এবার অন্যদিকে দেখা যায় যে সাউথ আফ্রিকান টিমের এখানে আসার কথা ছিল না, হঠাৎ করে তারা এখানে পৌঁছে গিয়েছে, অর্থাৎ তাদের মূলত এখানে আসতে লেট হয়েছে, যার কারণে তাদের ম্যাচটি বাতিল করা হয়েছিল। এখন এখানে ম্যাচের হোস্ট যখন এই টিমকে দেখতে পায় তখন সে অনেক বেশি খুশি হয়ে তাদেরকে ওয়েলকাম জানায়। এতে করে বোঝা যাচ্ছিল যে সাউথ আফ্রিকান টিম আসলে কতটা স্ট্রং একটি টিম। এবার অন্যদিকে আমরা হোটেল রুমের দৃশ্য দেখতে পাই। ভিনি এবং তার টিমের সবাই অনেক বেশি খুশি ছিল, কারণ এখন তাদের টোটাল পয়েন্ট ছিল 6, যেটা সবার চাইতে এগিয়ে ছিল। তবে তাদের 3 পয়েন্ট তারা এমনিতেই সাউথ আফ্রিকান টিমের সঙ্গে না খেলেই পেয়েছিল। এবার ভিনি এবং টিমের অন্যান্যরা বাইরে এসে যখন ফুটবল খেলা প্র্যাকটিস করছিল ঠিক তখনই সেখানে সাউথ আফ্রিকান টিমের কোচ দাঁড়িয়েছিল, আর সে অনেক ধার্মিক প্রকৃতির হয় এখানে দাঁড়িয়ে সে প্রে করছিল। তবে এমন সময় তার চোখ পড়ে যায় ভিনির দিকে। সে প্রথম দেখাতেই বুঝে যায় যে ভিনি আসলে অনেক দুর্দান্ত একজন প্লেয়ার। সে তখন অনেক আগ্রহ নিয়ে ভিনির কাছে আসে, আর সে ভিনিকে বলে, তুমি কি জানো আমি এখানে আস্তে আস্তেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম যাতে করে আমার এমন একজনের সঙ্গে দেখা হয়ে যায় যে ফুটবলকে সত্যিই ভালোবাসে, আর তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি সেই মানুষ। আমি শুনেছি তোমরা এখন 6 পয়েন্ট নিয়ে এগিয়ে আছো, কিন্তু বাকি 3 পয়েন্ট তোমরা আমাদের সঙ্গে না খেলার জন্য পেয়েছ। তবে তোমার মতো একজন প্লেয়ারের কাছ থেকে এটা আশা করা যায় না। আমার বিশ্বাস যদি তোমরা আমাদের সঙ্গে একবার একটি ম্যাচ খেলে দেখতে তাহলে কোনোভাবেই আমাদের সঙ্গে জিততে পারতে না, আর এই 3 পয়েন্টও তোমাদের হতো না। আর একটি কথা, এই যে তোমরা কোনো পরিশ্রম না করে 3 পয়েন্ট পেয়ে গেলে, এই পয়েন্ট নিয়ে জিতলেও কি তোমাদের মনে শান্তি লাগবে? তাই আমি তোমাকে একটি অফার দিচ্ছি, তুমি যদি সত্যিকারের প্লেয়ার হয়ে থাকো তাহলে তুমি তোমার টিম নিয়ে আমাদের সঙ্গে একটি ভলেন্টিয়ার ম্যাচ করো। এতে করে তোমার এবং তোমার টিমের যোগ্যতা প্রমাণ হয়ে যাবে। আর যদি তোমরা সত্যিই টপ স্কোরারের যোগ্য থাকো তাহলে নিশ্চয়ই আমাদের সঙ্গে জিতে তোমরা আরও এগিয়ে যেতে পারবে। তবে ভিনি এখানে এই কোচের কথায় কিছু বলতেই যাবে, কিন্তু কোচ তাকে কোনো কিছুই বলতে দেয় না, বরং সে তার সঙ্গে এমনভাবে কথা বলে যে ভিনিকে না চাইতেও হ্যাঁ বলতে হয়। অর্থাৎ সে সাউথ আফ্রিকার সঙ্গে ভলেন্টিয়ার ম্যাচের জন্য রাজি হয়ে যায়। এবার পরের দিন সকালবেলা যখন তারা সবাই মিলে ব্রেকফাস্ট করছিল ঠিক তখনই সেখানে ওয়ার্ল্ড কাপের হোস্ট চলে আসে, আর সে ভিনিদের কোচ মেলের কাছে জানতে চায় যে তারা তাদের এক্সট্রা ভলেন্টিয়ারি ম্যাচ কবে খেলতে যাচ্ছে, অর্থাৎ আফ্রিকার সঙ্গে তারা তাদের বাকি ম্যাচটি কবে খেলবে। কিন্তু একথা শুনে মেল তো কোনো কিছুই বুঝতে পারছিল না। তবে ভিনি তখন বলে যে সে সাউথ আফ্রিকার কোচকে বলে দিয়েছে যে তারা তাদের সঙ্গে এক্সট্রা আরেকটি ম্যাচ খেলবে, কারণ তার কাছে মনে হচ্ছে তারা যে এক্সট্রা 3 পয়েন্ট পেয়েছে সেটা তারা লিগেলভাবে অর্জন করেনি। আর সাউথ আফ্রিকা এখানে না আসলে সেটা অন্য কথা ছিল, কিন্তু তারা যেহেতু এখানে চলে এসেছে আর তাদের সঙ্গে খেলে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ রয়েছে, তাহলে তারা এমনিতে 3 পয়েন্ট কেন নিতে যাবে? কারণ ভিনির বিশ্বাস ছিল তারা যদি এমনি সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ খেলতে যায় তাহলে তারা জিতবে। এখন এসব কথা শুনে সবাই তখন ভিনির সঙ্গে একমত হয়, তাই তারা তখন সাউথ আফ্রিকার সঙ্গে খেলার জন্য প্রস্তুতি নিতে থাকে। তবে এমন সময় নাথান এখানে ভিনিকে বলে যে ভিনি নিজে নিজে এত বড় একটি সিদ্ধান্ত নিয়েছে, সে কি একবারও তার টিমের বাকি সবার কথা চিন্তা করল না? তার কি মনে হয়নি যে অন্তত একবার তার সবার মতামত নেওয়া উচিত ছিল? ভিনি এখানে তাদেরকে পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করে যে সাউথ আফ্রিকার কোচের সঙ্গে তার কিভাবে কথা হয়েছিল, কিন্তু কথার মাঝখানে নাথান এখানে তাকে একজন স্বার্থপর মানুষ বলে। তাই ভিনি এতে প্রচণ্ড কষ্ট পায়, আর সে রাগ করে তার হোটেল রুমে ফিরে আসে। এদিকে নাথান যখন রিয়েলাইজ করতে পারে যে ভিনির সঙ্গে তার এভাবে কথা বলাটা ঠিক হয়নি, তখন সে নিজেই ভিনির সঙ্গে কথা বলতে আসে। তবে ভিনি এখানে প্রচণ্ড রাগ হয়ে নাথানকে বলে, তোমার মতো ড্রাগ এডিক্টেড ছেলের কাছ থেকে আমি কিছুই শুনতে চাই না।
তুমি তো কোনো সত্যিকারের প্লেয়ারই নও, কারণ সত্যিকারের প্লেয়াররা কখনো ড্রাগস নেয় না। তোমার মা তোমাকে কতটা অবুঝ মনে করে, আর অথচ তুমি একটা ড্রাগ এডিক্টেড ছেলে, সেটা তোমার মা জানেই না। এই বলে ভিনি রাগ করে হোটেল রুম থেকে বেরিয়ে যায়। এদিকে ভিনির এসব কথা শুনে নাথান রিয়েলাইজ করতে পারে যে ভিনি আসলে ঠিকই বলেছে, সে তো কোনো প্লেয়ার হওয়ার যোগ্যই নয়, তাই সেও এখানে খেলা ছেড়ে চলে যেতে চাইছিল। কিন্তু এমন সময় টিমের বাকি সবাই মিলে তাকে বোঝায় এবং তাকে বলে যে ভিনি তাকে রাগ করে এমনটা বলেছে। ভিনি আসলে উপর থেকে দেখতে ঠিক যতটা কঠিন, ভেতর থেকে সে ঠিক ততটাই নরম। কারণ তার মা যখন ভিনিকে তার দেখাশোনা করার জন্য বলেছিল, তখন ভিনি মুখের উপর মানা করে দিয়েছিল। কিন্তু যখন সে তাকে ড্রাগস নিতে দেখেছে, তখন সে তাকে থামানোর চেষ্টা করেছে, অর্থাৎ ভিনি তার কেয়ার করছে। আর সাউথ আফ্রিকার সঙ্গে খেলার যে সিদ্ধান্ত ভিনি নিয়েছে, সেটা একজন সত্যিকারের প্লেয়ার হিসেবে সঠিক সিদ্ধান্ত। তাই তাদের উচিত ভিনিকে ফিরিয়ে নিয়ে আসা। এরপর টিমের সবাই মিলে তখন ভিনিকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু আশেপাশের কোথাও তারা ভিনিকে দেখতে পাচ্ছিল না। ঘন্টার পর ঘন্টা তারা পুরো রুম তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়, কিন্তু কোনো জায়গাতেই ভিনি ছিল না। এরপর ভিনিকে খুঁজতে খুঁজতে যখন অনেক রাত হয়ে যায়, তখন তারা হোটেল থেকে দূরের একটি জায়গাতে একটি বেঞ্চের মধ্যে ভিনিকে দেখতে পায়, যে কিনা মন খারাপ করে সেখানে শুয়েছিল। টিমের সবাই মিলে তখন ভিনির কাছে যায়, আর তারা সবাই তাদের ব্যবহারের জন্য ভিনির কাছে ক্ষমা চায়। এরপর সবাই ভিনির সঙ্গে তাদের অতীত জীবনের কথা শেয়ার করে, যে তারা ফুটবল খেলার জন্য কতটা কষ্ট করে এতদূর এসেছে। আর ভিনিও তাদেরকে সবকিছু খুলে বলে। এতে করে দেখা যায় যে তাদের ভেতর অনেক ভালো একটি বন্ডিং তৈরি হয়ে যায়। এরপর দেখতে দেখতেই তাদের ভলেন্টিয়ার ম্যাচের দিন চলে আসে। তো এখানে দেখা যায় সবাই এখানে ইংল্যান্ডকে অনেক সাপোর্ট করছিল এবং তাদের জন্য অনেক বেশি চেয়ার আপ করছিল। কারণ ইংল্যান্ড যেহেতু স্বেচ্ছায় সাউথ আফ্রিকার সঙ্গে ভলেন্টিয়ার ম্যাচ খেলতে চেয়েছে, তাই সবাই এখন এই টিমকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করছে। কারণ সচরাচর পয়েন্ট পেয়ে গেলে কোনো টিমে এমনটা করে না। এবার কিছুক্ষণের মধ্যেই সাউথ আফ্রিকার সঙ্গে তাদের খেলা শুরু হয়ে যায়। কিন্তু এখানে দেখা যায় সাউথ আফ্রিকা সত্যি অনেক ভালো একটি টিম, আর তাদের খেলার স্ট্র্যাটেজি ভিনি এবং তার টিম বুঝে উঠতে পারছিল না, যার ফলে দেখা যায় সাউথ আফ্রিকা শুরুতেই 2টো গোল করে ফেলে। আর নিজেদেরকে এখানে হেরে যেতে দেখে নাথান এখানে তার সমস্ত কনফিডেন্স হারিয়ে ফেলে। সে এখানে একদম ভালোভাবে খেলতেই পারছিল না, তাই কিছুক্ষণ পরেই একজন সাবস্টিটিউটকে খেলতে দেয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। সাউথ আফ্রিকান প্লেয়াররা এতটা ভালোভাবে খেলেছিল যে ভিনি এবং তার টিম এখানে কোনো গোলই করতে পারে না। ফলে ফাইনালি 3-0 গোলে ভিনি টিম ইংল্যান্ড হেরে যায়। অর্থাৎ তারা যেখানে সমস্ত টিমের চাইতে এগিয়ে ছিল, এখন তারা সেই হিসেবে র্যাঙ্কিংয়ে অনেক নিচে নেমে গিয়েছে। ভিনির একটিমাত্র সিদ্ধান্তের কারণে তারা তাদের পয়েন্ট হারিয়েছে। এদিকে সাউথ আফ্রিকা জাপানকে হারিয়ে দিয়েও পয়েন্ট পেয়েছিল, এখন তারা ইংল্যান্ডকে হারিয়ে দিয়েও পয়েন্ট পেয়েছে। অর্থাৎ ওয়ার্ল্ড কাপে তাদের পজিশনও বেশ ভালো। এদিকে ইংল্যান্ডের পরবর্তী ম্যাচ ছিল জাপানের সাথে। তাই ইংল্যান্ড টিম অর্থাৎ ভিনি এবং তার টিম মিলে সিদ্ধান্ত নেয় যে জাপান যেহেতু সবচাইতে দুর্বল টিম, তাই জাপানের সঙ্গেই তাদেরকে অনেক বড় ব্যবধানে জিততে হবে। তবেই হয়তো তারা সমস্ত টিমের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে। এবার পরের দিন জাপানের সঙ্গে তাদের ম্যাচ শুরু হওয়ার আগে দেখা যায় জাপানের কোচ এখানে তার পুরো টিমকে বলে যে তারা এখানে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য আসেনি, তারা এখানে এসেছে সুন্দর কিছু মেমোরি তৈরি করতে। তাই এবার যেন জাপানের প্রত্যেকটি প্লেয়ার খুব মন দিয়ে খেলে, তারা জিততে না পারুক অন্তত একটি গোল যেন করে যায়। এখন জাপানি কোচের এই কথা প্রত্যেকটি প্লেয়ারের মন ছুঁয়ে যায়, আর তারা খেলার জন্য অনেক বেশি মোটিভেশন পায়। এবার কিছুক্ষণ পর খেলা শুরু হলে দেখা যায় জাপানি টিম আজকে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল, তারা এখানে দুর্দান্তভাবে খেলছিল। খেলার শুরুতেই তারা ইংল্যান্ডের বিপক্ষে 2টো গোল করে ফেলে। এতে করে ইংল্যান্ডের প্রত্যেকটি প্লেয়ার নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিল, আর এক পর্যায়ে মনে হচ্ছিল জাপানও তাদেরকে হারিয়ে দেবে। কিন্তু এমন সময় ভিনির মাঝে অদ্ভুত এক জেদ তৈরি হয়ে যায়। সে এখানে তার ফুটবল কেরিয়ারে যত ভালো ভালো পারফরমেন্স শিখেছিল, সেই সমস্ত পারফরমেন্সগুলো সে এখানে কাজে লাগাতে চায়, আর সেগুলো মনে করে সে এখানে খেলতে থাকে। এতে করে দেখা যায় ভিনি এবার একের পর এক গোল করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় জাপানের 2 গোল এবং ইংল্যান্ডের 9টি গোল হয়। আর যদি তারা এখানে 10টি গোল করতে পারে, তবেই তারা পরবর্তী রাউন্ডে অ্যাডভান্টেজ নিতে পারবে এবং তাদের ফাইনালে যাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এখন ইংল্যান্ডের টিমের প্রত্যেকেরই ভরসা ছিল ভিনির উপর, তাই সবাই এখানে ভিনিকেই বারবার বল পাস করছিল। এরপর ম্যাচ শেষ হতে যখন মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি ছিল, ঠিক তখনই ভিনি দুর্দান্তভাবে একটি গোল করে ফেলে, আর তাদের পয়েন্ট হয়ে যায় 9 থেকে 10। এরপর ফাইনালি 10-2 পয়েন্টের ব্যবধানে তারা জিতে যায়, আর এত বড় ব্যবধানে জেতায় তারা সেমিফাইনালে চলে যায়। এতে ভিনি এবং তার টিমের খুশির কোনো সীমা থাকে না, কারণ তারা তাদের টিমের পজিশন নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, যেটা ভিনি আজকে দূর করে দিয়েছে। তাই টিমের প্রত্যেকটি প্লেয়ার এসে ভিনিকে জড়িয়ে ধরছিল আর তাকে অনেক বেশি চেয়ার আপ করছিল।
এদিকে দেখা যায় এত বড় ব্যবধানে হেরে যাওয়ার পরও জাপানি টিমদের একদমই মন খারাপ ছিল না, বরং তারাও এখানে নিজেদের মতো করে নিজেদের আনন্দ সেলিব্রেট করছিল, কারণ তারা অন্তত এই ম্যাচে 2টো গোল করতে পেরেছে, যেটা তাদের জন্য অনেক বড় একটি ব্যাপার ছিল। এদিকে ভিনি এবং তার পুরো টিম আনন্দ করতে করতে তাদের হোটেল রুমে ফিরে আসে, যেখানে তাদের কোচ মেল নাথানকে নিয়ে আগেই চলে এসেছিল, কারণ নাথানের শরীর অনেকটাই খারাপ ছিল। আর এখানে আসার পর তাদের টিমের আনন্দ যেন নিমিষেই শেষ হয়ে যায়, কারণ তারা এখানে জানতে পারে নাথানের অতিরিক্ত ড্রাগ অ্যাডিকশনের কারণে তার অনেক বড় কিছু সমস্যা হয়েছে। সে কিছুক্ষণ পরপর সবকিছু ভুলে যাচ্ছে, তাই সে আর এই টুর্নামেন্টে থাকতে পারবে না। তবে সে এবার পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়েছে যে সে ড্রাগস একদম ছেড়ে দেবে, আর সে তার বাড়িতে ফিরে ট্রিটমেন্টে থাকবে। তারপর যদি সে কখনো পুরোপুরি সুস্থ হতে পারে তবে সে টিমে ফিরে আসবে। এই বলে নাথান তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তবে নাথানের চলে যাওয়ার সবচাইতে বেশি কষ্ট পেয়েছিল ভিনি, যদিও তাদের দুজনের সম্পর্ক ভালো ছিল না এবং তারা অনেকবার লড়াই পর্যন্ত করেছে, কিন্তু কোনো না কোনোভাবে ভিনি নাথানকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল। এবার তাদের পরের ম্যাচটি ছিল মেক্সিকোর সঙ্গে, যারা কিনা বেশ ভালো একটি টিম। তবে পরের দিন ম্যাচের সময় দেখা যায় যে ভিনি আজকে ম্যাচটি জেতার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, আর সে ম্যাচটি জেতার জন্য প্রথমে প্রত্যেকটি প্লেয়ারের স্ট্র্যাটেজি লক্ষ্য করতে থাকে, আর ঠিক সেভাবে করেই সে তার টিম মেম্বারদেরকে লিড করতে থাকে। এরপর ফাইনালি ভিনির অনেক দুর্দান্ত পারফরমেন্সের জন্য ভিনি এবং তার টিম খুব সহজেই মেক্সিকোর সঙ্গে জিতে যায়। এতে করে তারা সেমিফাইনালে জায়গা পেয়ে যায়। তাই ভিনি এবং তার পুরো টিমের সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল। তবে তারা কিছুটা চিন্তিতও ছিল, কারণ তাদের পরবর্তী ম্যাচ ছিল ইতালির সঙ্গে। এদিকে নাথান চলে যাওয়ার পর ভিনিদের টিমের অনেক ভালো একজন প্লেয়ার কমে গিয়েছিল, কারণ নাথান ড্রাগ অ্যাডিক্টেড হলেও সে অনেক ভালো প্লেয়ার ছিল। আর যেহেতু তাদের ম্যাচ পরবর্তীতে শক্তিশালী টিম ইতালির সঙ্গে হতে চলেছিল, তাই এখন তাদের টিমকে পুরোপুরিভাবে প্রস্তুত করা অনেক বেশি প্রয়োজন ছিল। কোচ মেল তখন এখানে তাদের সবাইকে জানায় যে খেলার নিয়ম অনুযায়ী যদি কোনো টিমের কোনো প্লেয়ার কম থাকে তাহলে তারা চাইলে বাহির থেকে যে কোনো প্লেয়ারকে তাদের দলে নিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এজন্য তারা সিদ্ধান্ত নেয় যে তারা বাহির থেকে কোনো একজন প্লেয়ারকে নিয়ে নেবে। তাই মেল তার পুরো টিমকে নিয়ে খেলার হোস্টের কাছে চলে যায় এবং তাকে জানায় যে তারা বাহির থেকে একজন প্লেয়ার নিতে চায়। হোস্ট তখন তাদেরকে আর্জেন্টিনা থেকে একজন প্লেয়ার এনে দেয়, কারণ আর্জেন্টিনা টিমে অনেকগুলো প্লেয়ার বেশি ছিল, আর এই প্লেয়ারের নাম ছিল ডেভিড। ডেভিড এখানে তাদের সঙ্গে খেলার জন্য অনেক এক্সাইটেড ছিল, তাই ভিনি এবং বাকি সবাই তাকে খুব সুন্দরভাবে তাদের টিমে ওয়েলকাম জানায়। তবে ম্যাচ শুরু হওয়ার পর দেখা যায় প্রথমে ডেভিড বেশ ভালোই খেলছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তার খেলার ধরন যেন একদম বদলে যায়। এরপর খেলার মাঝখানে তার একটি ফ্রি কিক পেয়ে যায়, যেটা ডেভিড নিজেই দিতে চায়। এরপর দেখা যায় ডেভিড যখন ফ্রি কিকটি দিতেই যাবে ঠিক তখনই দেখা যায় বলটি সে বাস্কেটের দিকে না দিয়ে আকাশের উপরে ছুঁড়ে মারে, যেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে এটা সে ইচ্ছে করেই করেছে। আর ভিনিও এই বিষয়টি পুরোপুরিভাবে বুঝে যায়। সে তখন মাঠের মধ্যে ডেভিডের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়, আর সে ডেভিডকে বলে এই ফ্রি কিকটা একদম ইজি ছিল, একজন পঙ্গু মানুষের পক্ষেও এখানে গোল করা সম্ভব ছিল। আমি বুঝতে পেরেছি তুমি আমাদের টিমে প্ল্যান করে ঢুকেছ আমাদেরকে হারিয়ে দেওয়ার জন্য। ভিনির সঙ্গে এখানে ডেভিডের বিশাল বড় এক ঝামেলা শুরু হয়ে যায়। এতে করে ভিনিকে মাঠের মধ্যে হলুদ কার্ড দেখিয়ে দেয়া হয়, আর তাকে কয়েক মিনিটের জন্য খেলা থেকে সরিয়ে দেয়া হয়। এদিকে মেলু যেহেতু তাদের ঝামেলার মধ্যে এসেছিল, তাই মেলকেও রেড কার্ড দিয়ে বসিয়ে দেয়া হয়। এবার ভিনিদের টিমের মধ্যে মাঠে সবচাইতে ভালো প্লেয়ার ছিল আলী, তাই ভিনি এখানে আলীকে অনেক বেশি চেয়ার আপ করছিল যাতে সে খেলে তাদের টিমকে এগিয়ে নিয়ে যায়। তবে দেখা যায় আলী তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার পরও ইতালি টিমের প্লেয়াররা অনেক দুর্দান্ত পারফরমেন্স করছিল। এদিকে ভিনিরও কিছুই করার ছিল না। এভাবে করে ইতালি ইংল্যান্ডের চাইতে অনেক বেশি এগিয়ে যায়। এবার প্রায় অনেক সময় পার হওয়ার পর যখন ভিনিকে মাঠে নামতে দেয়া হয় তখন ভিনির মধ্যে অন্যরকম একটি জেদ দেখা যায়। সে মাঠে নামতে এতটা দুর্দান্ত পারফরমেন্স করছিল যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা অনেকটা এগিয়ে যায়। তবে যখনই খেলার মাত্র কিছু সময় বাকি ছিল তখন ইংল্যান্ড ছিল ইতালির চাইতে 1 পয়েন্ট নিচে। তবে সময় যখন একদম শেষ হতেই যাচ্ছিল ঠিক তখনই ভিনি দুর্দান্তভাবে একটি গোল করে ফেলে আর সময় শেষ হয়ে যায়। তবে ভিনির দুর্দান্ত পারফরমেন্সের কারণে সাউথ আফ্রিকান টিমও তার জন্য চেয়ার আপ করছিল। এদিকে ইতালির সঙ্গে ইংল্যান্ডের ম্যাচ ড্র হয়ে যায়, তাই সঙ্গে সঙ্গেই দুটো টিমকে পেনাল্টি দেয়া হয়, যেখানে দুটো টিমই 6 বার করে গোল করার সুযোগ পাবে আর একজন প্লেয়ার এসে গোল করবে। এবার দেখা যায় প্রথমে ইতালির ক্যাপ্টেন এসে সঙ্গে সঙ্গে গোল করে ফেলে, আর ইতালির প্রত্যেকটি প্লেয়ারই খুব সুন্দরভাবে গোল করতে পারছিল। তবে ভিনিদের টিমের একজন প্লেয়ার প্রথমে গোল না করতে পারলেও পরবর্তীতে আলী সহ আরও কয়েকজন গোল করতে সক্ষম হয়ে যায়। এক পর্যায়ে দুটো টিমের পয়েন্টই একদম সমান হয়ে যায়, আর ঠিক সেই সময় ইতালি একটি পেনাল্টি মিস করে ফেলে, যার ফলে এখন ইংল্যান্ডের কাছে অনেক বড় একটি সুযোগ ছিল।
শেষ একটি গোল করে ফাইনালে চলে যাওয়ার। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ভিনিকে শেষ গোলটি দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। ভিনিও অনেক বড় একটি নিঃশ্বাস নিয়ে বলের সামনে দাঁড়িয়ে যায়। এরপর রেফারি যখনই বাঁশিতে ফু দেয় ঠিক তখনই ভিনি অনেক সাহস নিয়ে বলটিতে লাথি মারে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় ভিনি এবার গোল করতে ব্যর্থ হয়ে যায়, যার ফলে তারা ইতালির সঙ্গে এই ম্যাচটি হেরে যায় আর তারা ফাইনাল থেকে ছিটকে পড়ে। ভিনি এতে প্রচণ্ড কষ্ট পায়। সে মাঠের মধ্যে মাথায় হাত দিয়ে শুয়ে পড়ে। আর ভিনি এত পরিমাণ ভেঙে পড়েছিল যে তার মাঝে উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত ছিল না। তবে টিমের সবাই তাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। সবাই বলে তারা যে এই পর্যন্ত আসতে পেরেছে এটাই অনেক বড় একটি ব্যাপার। ফাইনালে না যেতে পারলেও তাদের কোনো সমস্যা নেই, তবে পরবর্তীতে তাদের আরেকটি ম্যাচ রয়েছে আর তাদের কাছে এখন এই ওয়ার্ল্ড কাপে থার্ড হওয়ার সুযোগ আছে। এতগুলো দেশের মধ্যে তারা থার্ড হতে পারলেও এটা অনেক বড় একটি ব্যাপার, কারণ তারা অন্তত এখান থেকে একটি মেডেল নিয়ে যাবে। তাই তাদের পরবর্তী ম্যাচের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। যদিও ইংল্যান্ড টিমের সবাই অনেক বেশি খুশি ছিল, কিন্তু দেখা যায় ভিনি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিল না। সে বারবার তার মিস হয়ে যাওয়া পেনাল্টির জন্য নিজেকে দোষারোপ করছিল আর তার কাছে মনে হচ্ছিল তার জন্যই তার পুরো টিম ফাইনালে যেতে পারল না। এজন্য সে তার সমস্ত আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। এরপর সে হোটেল রুমে এসে সবাইকে জানিয়ে দেয় যে আজকের পর থেকে সে আর কোনোদিনও ফুটবল খেলবে না, কারণ ফুটবল তার জন্য নয়। আর এটা সে আজকে আরও পরিষ্কারভাবে বুঝে গিয়েছে। ভিনি আবার এখানে রাগের মাথায় বলে বসে যে এমন একটি টিমের সঙ্গে তার আসাই উচিত হয়নি, যারা কিনা ভালো এবং খারাপ মানুষকে চিনতেই পারে না। তাদের টিমে আর্জেন্টিনার প্লেয়ারকে নিয়েই ছিল সবচাইতে বড় ভুল। তবে একথা শুনে আলী অনেক রেগে যায়। আলী তখন তাকে বলে, নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা বন্ধ করো। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, আর আমরা তো সবকিছু মেনে নিয়েছি। তারপরও এত রিয়েক্ট কেন করছো? তুমি কি নিজেকেই সবচাইতে ভালো প্লেয়ার মনে করছো? ভিনি তখন রেগে গিয়ে বলে, হ্যাঁ মনে করছি। আমি একসময় অনেক প্রফেশনাল একজন ফুটবল প্লেয়ার ছিলাম, তবে আজ থেকে ফুটবল আমি চিরদিনের জন্য বাদ দিয়ে দিচ্ছি। এই বলে ভিনি সেখান থেকে রাগ করে বেরিয়ে যায়। তবে এবার আর কেউ ভিনিকে আটকায় না। এবার সেদিন সন্ধেবেলায় আমরা কোচ মলকে দেখতে পাই, যে কিনা খেলার হোস্টের সঙ্গে কথা বলতে এসেছে। সে এখানে হোস্টকে তার অনেক সিক্রেট কিছু কথা শেয়ার করে, যে একসময় সে অনেক বড় একটি টিমের ট্যালেন্টেড একজন স্কাউট ছিল, আর সেখানে থাকাকালীন সে অনেক নতুন নতুন প্লেয়ারকে দেখত। আর একবার সে মাঠে 12 বছর বয়সী একটি প্লেয়ারকে লক্ষ্য করে, যার ভেতরে ছিল ফুটবলের এক লুকোনো স্পিরিট। তার খেলা দেখে মনে হতো সে যেন ফুটবলের জন্যই তৈরি। আর সেই ছেলেটি আর কেউ নয়, বরং সেটাই ছিল ভিনি, যাকে মূলত কোচমল অনেকদিন আগে থেকেই চিনত। কোচমল প্রায় বহু বছর ধরে ভিনিকে লক্ষ্য করেছিল, আর তার বিশ্বাস ছিল যে ভিনি একদিন ঠিকই অনেক বড় একজন প্লেয়ার হতে পারবে। কিন্তু ভিনির যখন 18 বছর বয়স হয় আর তার মেইন টিমে যাওয়ার সময় আসে, তখন ভিনিকে কোনো কারণ ছাড়াই টিমের কোচ বাদ দিয়ে দেয়, যেটা ভিনি কখনো স্বপ্নেও কল্পনা করেনি। তবে সে সেদিন কোনো কথা না বলে চুপচাপ টিম থেকে বেরিয়ে গিয়েছিল। আর সেদিন থেকেই ভিনির ফুটবলের সমস্ত স্বপ্নই ভেঙে গিয়েছিল। তবে কোচ মেল সবসময় দূর থেকে ভিনির উপর নজর রাখত, আর সে সবসময় চাইত ভিনি ফুটবলে ফিরে আসুক। এজন্য যখন সে নিজে কোচ হিসেবে একটি টিম শুরু করে, তখন সে ইচ্ছে করে ভিনির এলাকাতেই তার টিমকে প্র্যাকটিস করাতো, যাতে করে ভিনি আসা যাওয়ার পথে ফুটবল খেলা দেখতে পায় আর তার ভেতরের ফুটবলের চেতনা আবারও জেগে ওঠে। কোচ মেলের প্ল্যান অনুযায়ী হয়েছে ঠিক এমনটাই। কিন্তু যখনই ভিনি তার স্বপ্নের দিকে আবারও এগোতে শুরু করেছিল, ঠিক তখনই আবারও তার স্বপ্ন একদম ভেঙে গিয়েছে। আর এবার সে ফুটবল থেকে বিদায় নিলে হয়তো কোনোদিনও আর ফুটবলের স্বপ্ন দেখবে না। তাই ভিনিকে ফিরিয়ে আনাটা অনেক বেশি প্রয়োজন। কিন্তু কোচ মেল এখানে বুঝতেই পারছে না যে সে ভিনির জন্য কি করবে। হোস্ট তখন তাকে বলে যে তার কাছে দুর্দান্ত একটি আইডিয়া আছে। সেমিফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকান টিমের একজন প্লেয়ার অনেক গুরুতরভাবে ইনজুরি হয়েছে, তাই তাদের একজন প্লেয়ারের প্রয়োজন। আর তারা যদি ভিনির মতো একজন প্লেয়ারকে পায়, তাহলে তো তারা তাকে টিমে নেওয়ার জন্য 100% রাজি থাকবে। আর ভিনির নিজেকে প্রমাণ করার জন্য এটাই সবচাইতে পারফেক্ট একটি সুযোগ। এবার পরের দিন সকালে আমরা ভিনিকে দেখতে পাই। ভিনি একটি রেলওয়ে স্টেশনের পাশে ঘুমিয়েছিল, আর সকালবেলা যখন তার চোখ খুলে তখন তার মন ভীষণ খারাপ ছিল। আর অন্যদিকে আজকে তাদের টিমের আরও একটি ম্যাচ হওয়ার প্রস্তুতি চলছিল। এদিকে ভিনি যখন এখানে নিজেকে অনেক একা অনুভব করছিল, ঠিক তখনই তার অনেক পুরনো একটি বলের দিকে চোখ যায়, যেটা রেল স্টেশনের পাশেই পড়েছিল। ভিনি তখন প্রায় অনেক সময় যাবৎ সেই বলটির দিকে তাকিয়ে থাকে। এতে করে দেখা যায় ভিনির তার ফুটবল নিয়ে যত স্মৃতি ছিল সেই সমস্ত কিছু মনে পড়ে যায়। আর এখানে তার টিমের প্রত্যেকটি সদস্যের কথাও মনে পড়ে যায়, যে শেষবার সে খারাপ খেলার পরও তার টিমের সবাই তাকে কতটা সাপোর্ট করেছে, কিন্তু সে নিজেই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে চলে এসেছে। এটা তার একদমই ঠিক হয়নি। ভিনি তখন নিজের ভুল বুঝতে পেরে আবারও দৌড়ে মাঠের দিকে যেতে থাকে, কারণ সেও আজকের খেলায় অংশগ্রহণ করতে চায়। কিন্তু সেখানে পৌঁছানোর পরেই দেখা যায় যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ম্যাচ শুরু হতেই যাচ্ছিল।
তাই সেখানকার গার্ড সেখানকার সমস্ত দরজা লক করে দিচ্ছিল। আর ভিনি যখন সেখানে প্রবেশ করতে চায় তখন গার্ড এখানে ভিনিকে প্রবেশ করতে দেয় না। ভিনি বারবার বলতে থাকে যে সে ইংল্যান্ডের একজন প্লেয়ার, কিন্তু তারপরও গার্ড তার কোনো কথা না শুনে দরজা লক করে দেয়। তাই ভিনি তখন সেখানকার উঁচু একটি জায়গাতে ম্যাচ দেখার জন্য দাঁড়িয়ে যায়। আর ঠিক তখনই সেখানে ম্যাচ শুরু হয়ে যায়। ভিনি মনে প্রাণে চাইছিল আজকে তার টিম জিতে যাক, তাই সে বাহিরে দাঁড়িয়ে তার টিমের জন্য চেয়ার আপ করছিল। তবে তার অনেক বেশি আফসোস হচ্ছিল নিজে খেলতে না পারার জন্য। এদিকে ইংল্যান্ড আজকে খেলছিল ইউএসএ টিমের সঙ্গে, যেটা কিনা ছিল একটি মেয়েদের টিম। কিন্তু এই ইউএসএ ছিল সবচাইতে শক্তিশালী টিম, তাই ইংল্যান্ডের প্লেয়ারদের জন্য এই ম্যাচটি অনেক কঠিন একটি ম্যাচ ছিল। এখানে দেখা যায় ইংল্যান্ড প্রথমে একটি গোল করে ফেললেও ইউএসএর মেয়েরা তাদের খেলার স্ট্র্যাটেজি বুঝে যায়, আর সেই অনুযায়ী তারা এবার খেলতে শুরু করে। এতে করে ইংল্যান্ড আর কোনো গোলই করতে পারছিল না, আর ইউএসএ দ্রুত এগিয়ে যাচ্ছিল। ফলে ইংল্যান্ড আজকের ম্যাচ জেতার আশা একদমই ছেড়ে দিয়েছিল। কিন্তু এমন সময় আলী এবং টিমের বাকি সবার মনে পড়ে যায় যে ভিনি একদিন তাদেরকে প্র্যাকটিসের সময় শিখিয়েছিল, যখন ম্যাচে জেতার কোনো রাস্তা থাকবে না তখন যেন তারা একটি বিশেষ টেকনিক ব্যবহার করে গোল করার চেষ্টা করে, কারণ এই টেকনিক ব্যবহার করলে গোলকিপার সহজে বল ক্যাচ করতে পারে না। আলী তখন ভিনির শেখানো টেকনিকটি ফলো করে যখনই কিক মারে তখনই সেখানে একটি গোল হয়ে যায়। এতে কোচ মেল এবং ইংল্যান্ডের সবাই আনন্দে একদম ফেটে পড়ে, আর ভিনিও অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে আলী টিমের বাকি প্লেয়ারদেরকেও এই টেকনিক শিখিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এতে করে দেখা যায় তার টিমে সবাই এবার গোল করতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর খেলার একদম শেষ পর্যায়ে দেখা যায় যে ইংল্যান্ড একটি গোল করতে পারলেই তারা ম্যাচ জিতে যাবে। তাই এখানে আলী তার সমস্ত টিম মেম্বারদেরকে বলে যে ভিনির বাম পায়ের শটটিকে মনে করার জন্য, কারণ ভিনি বাম্পা দিয়ে দুর্দান্তভাবে গোল করতে পারে। এরপর ইংল্যান্ডের সেই প্লেয়ার যখন এই টেকনিকটি ফলো করে তখন দেখা যায় খুব সহজেই সেখানে একটি গোল হয়ে যায়, আর ফাইনালি ইংল্যান্ড ইউএসএর সঙ্গে ম্যাচ জিতে যায়, অর্থাৎ তারা ফাইনাল রাউন্ডে থার্ড হয়। এতে ইংল্যান্ডের পুরো টিম একদম খুশিতে আত্মহারা হয়ে যায়। এদিকে ভিনিও দূরে দাঁড়িয়ে লক্ষ্য করতে পারে যে তার টিমের সবাই তার শেখানো কৌশলগুলোই ফলো করেছে। এতে তার অনেক বেশি প্রাউড ফিল হচ্ছিল। তো এদিকে যখন ইংল্যান্ড এবং তার পুরো টিম সেলিব্রেট করছিল তখন ভিনি চুপচাপ সেই জায়গা থেকে সরে যায়। তবে কিছুক্ষণ পরেই ভিনির কাছে সাউথ আফ্রিকান টিমের কোচ আসে ভিনিকে বলে, আমাদের টিমের একজন প্লেয়ার খুব গুরুতরভাবে আহত হয়েছে, তাই আমি চাই তুমি আমাদের টিমের হয়ে খেলো। একজন সত্যিকারের ফুটবলারের কাছে এটা বড় কথা নয় যে সে কোন দেশের হয়ে খেলছে, বরং তার কাছে এটাই সবচাইতে বড় হওয়া উচিত যে সে ভালো ফুটবল খেলছে কিনা। তাই ভিনির এভাবে হাল ছেড়ে দেওয়া ঠিক নয়। ভিনির কাছে এখনও নিজেকে প্রমাণ করে দেওয়ার একটি সুযোগ রয়েছে, তাই ভিনি চাইলে তাদের টিমের হয়ে খেলতে পারে আর সবাইকে দেখিয়ে দিতে পারে যে সে সত্যিকারের একজন খেলোয়াড়। খেলার হোস্ট আসলে সাউথ আফ্রিকান কোচকে আগেই ভিনির ব্যাপারে সবকিছু বলেছিল, তাই সে এখানে নানানভাবে ভিনিকে কনভিন্স করার চেষ্টা করে যাতে করে ভিনি আবারও ফুটবলে ফিরে আসে। আর কোচের এমন মোটিভেশনাল কথাবার্তা শুনে ভিনি তার মাঝে আবারও খেলার সাহস ফিরে পায়। এরপর সে আর দেরি না করে সাউথ আফ্রিকান টিমের হয়ে খেলতে নেমে পড়ে। সে সাউথ আফ্রিকান জার্সি পরে মাঠে নেমে যায়, যেটা কোচ মেল এবং তার পুরো টিম দেখতে পেয়ে প্রচণ্ড খুশি হয়, যার ফলে তারা সেখানে চিৎকার করে ভিনি ভিনি বলে তাকে চেয়ার আপ করছিল। ভিনিতে তার মাঝে তার পুরনো আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর সাউথ আফ্রিকান টিমের ফাইনাল খেলা শুরু হয়ে যায় ইতালির সঙ্গে। ইতালির প্লেয়াররাও খুব ভালো প্লেয়ার ছিল, তাই খেলার শুরুতেই দেখা যাচ্ছিল যে দুটো দলই সমান তালে এগিয়ে যাচ্ছে। এতে করে দেখা যায় সাউথ আফ্রিকার পয়েন্ট ছিল 4 এবং ইতালির পয়েন্ট ছিল 3, অর্থাৎ ইতালির এখন জিততে হলে আরও 2টো গোল করতে হবে। তবে খেলার এই পর্যায়ে দেখা যায় ইতালি কোনোভাবেই নিজেদের হার মেনে নিতে চাইছিল না, তাই তারা এবার দুর্দান্ত পারফরমেন্স শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা একটি গোল করে সমান সমান পয়েন্টে চলে যায়। আর এখন খেলার সময় ছিল মাত্র 1 মিনিটের মতো, অর্থাৎ এখন যেই টিমে গোল দিতে পারবে সেই হয়ে যাবে উইনার। এবার খেলার এই পর্যায়ে দেখা যায় সাউথ আফ্রিকার সবাই এবার ভিনির উপরই ভরসা করে, আর এবার ভিনির নিজের উপর অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। আর এবার সাহস করে যখনই সে বলে লাথি দেয় তখন এবার আর ভিনির লক্ষ্য মিস হয় না, ভিনি সোজা গোল করে ফেলে। আর আজকে ভিনির কারণেই সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপের ফাইনালে জিতে যায়, তাই সাউথ আফ্রিকান টিমের সবাই তাকে নিয়ে অনেক প্রাউড ফিল করছিল। সবাই এখানে আনন্দে উচ্ছ্বসিত হয়ে যাচ্ছিল। এরপর দেখা যায় প্রত্যেকটি টিমকে তাদের নিজ নিজ পজিশন অনুযায়ী পুরস্কৃত করা হয় এবং তাদেরকে কাপ আর মেডেল দেওয়া হয়। তবে ভিনি যেহেতু সাউথ আফ্রিকার আসল প্লেয়ার ছিল না, তাই কাপ নেওয়ার জায়গাতে তার যাওয়ার কোনো নিয়ম নেই। এজন্য সে দূর থেকে দেখেই তাদের জন্য অনেক আনন্দিত হচ্ছিল। এবার কাপ দেয়া শেষ হলে ভিনি সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ভিনির কোচ মেল চলে আসছে। মেল তখন তাদের থার্ড হওয়ার মেডেলটি ভিনির গলাতে পরিয়ে দেয়। আর সে ভিনিকে বলে, তুমি হলে আমাদের আসল চ্যাম্পিয়ন। এই ওয়ার্ল্ড কাপে আমরা যা অর্জন করতে পেরেছি সবকিছু শুধুমাত্র তোমার জন্যই, আর তুমি ফুটবলের জন্যই তৈরি। ভিনি তখন এখানে অনেক আত্মবিশ্বাসের সাথে তার কোচ মেলের দিকে তাকিয়ে থাকে।
আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।